আমার নাম সুহানা। একটা সময় ছিল যখন আমি আমার মা-বাবার সঙ্গে খুব ভালো আর শান্তিতে জীবন কাটাচ্ছিলাম। আমার বাবা সঞ্জয় খুব নরম মনের আর পরিশ্রমী মানুষ ছিলেন। আর কাপড়ের নিজস্ব ব্যবসা ছিল, যেখানে আমার কাকা কেশবও তাকে সাহায্য করতেন। এই দোকানটা আমাদের দাদুর ছিল, যেটা দুই ভাই সমানভাবে উত্তরাধিকারে পেয়েছিলেন আর দুজনে মিলে চালাতেন। আমাদের একটা বড় পুরনো পৈতৃক বাড়ি ছিল, যার সামনে খোলা বারান্দা আর মাঝে একটা বড় উঠোন ছিল। সেই বাড়িতে আমরা সবাই, আমার মা, বাবা, কাকা, সঙ্গীতা কাকিমা আর তাদের দুই মেয়ে নিশা আর সোনিয়া একসঙ্গে থাকতাম। বেশিরভাগ সময় বাড়ির পরিবেশ ঠিক থাকত, কিন্তু কাকিমার আর আমার মায়ের সঙ্গে একেবারেই বনত না। কাকিমা সঙ্গীতার সব সময় মায়ের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ থাকত। দিদি, আপনি তো সারাদিন ঘরে শুয়ে থাকেন, বাড়ির সব কাজ আমার ওপরে। তিনি রান্নাঘরে বাসন ঠুকতে ঠুকতে বললেন। মা খুব শান্তভাবে বলতেন, আরে সঙ্গীতা, এমন কিছু না। ডাক্তার বলেছে আমার শরীর ভালো থাকে না। বলো কি সাহায্য করব। কাকিমা ব্যঙ্গ করে বলতেন, থাক না দিদি, আপনার স্বামীর তো আপনার জন্য অনেক চিন্তা। আমার স্বামী তো শুধু নিজের ভাইকেই পূজা করে, আমার জন্য তার আর কি চিন্তা হবে। কিন্তু বাবা আর কাকার পারস্পরিক ভালোবাসার সম্মানের কারণে বাড়িতে শান্তি বজায় থাকত। কাকা সব সময় বাবাকে খুব সম্মান করতেন। যখন কাকিমা অভিযোগ করতেন, কাকা বোঝাতেন, সঙ্গীতা, দিদির শরীর ভালো থাকে না, তোমার এভাবে কথা বলা উচিত না। দাদা আমার বাবার মতো। বাবাও বলতেন, কেশবের, যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো আমি নিশ্চিন্ত। এই ঘরটা আমাদের স্বর্গ। কিন্তু হয়তো সেই স্বর্গেই কারণ নজর লেগে গেল। আমি তখন মাত্র ১২ বছরের ছিলাম। বাবার স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে বড় অফিসার হব। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, আমার সুহানা, তুমি শুধু আমার মেয়ে নও, আমার সম্মান। তোমাকে এত বড় হতে হবে যা দুনিয়া তোমাকে চিনবে। আমি তার স্বপ্ন সত্যি করার জন্য দিন-রাত পরিশ্রম করতাম। কিন্তু এক রাতে সব কিছু বদলে গেল। বাবা দোকান থেকে ফিরছিলেন। কাকা সেদিন কোনো কাজে তাড়াতাড়ি চলে এসেছিলেন। যখন বাবা অনেক দেরি করেও ফিরলেন না, মা অস্থির হয়ে উঠলেন। কিশোরের, দেখো না তোমাদের দাদা এত দেরি করছেন, ফোনও ধরছেন না, আমার মন খুব খারাপ লাগছে, মা বললেন। কাকা বললেন, ভাবি চিন্তা করো না, আমি গিয়ে দেখছি, হয়তো রাস্তায় কোনো পরিচিত মানুষের সঙ্গে কথা বলতে দাঁড়িয়ে গেছেন। কিন্তু তার গলাতেও অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তারপর হঠাৎ ফোন এলো। কাকা ধরলেন আর তার মুখ সাদা হয়ে গেল। কি, হাসপাতাল? কিভাবে? মা সেখানেই দরজার চৌকাঠে পড়ে গেলেন। কি হয়েছে আমার সঞ্জয়ের? সত্যি বলো কেশবের। কাকা মাকে সামলাতে সামলাতে বললেন, ভাবি সাহস রাখো, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো ডাকাতের কারণে তার চোট লেগেছে। আমরা সবাই হাসপাতালের দিকে ছুটলাম। বাবা অনেক রক্ত হারিয়ে ফেলেছিলেন। তিনি আমাদের দেখলেন আর হালকা হাসার চেষ্টা করলেন। সুহানা, আমার অফিসার মেয়ে। তার আওয়াজ খুব ক্ষীণ ছিল। আমি তার হাত ধরে কাঁদতে লাগলাম। বাবা, কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। বাবা কাকার দিকে তাকালেন। কেশবের, দোকান, সুহানা আর ওর মায়ের খেয়াল রেখো। কাকা কেঁদে উঠলেন। দাদা, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। কিন্তু বাবার শ্বাস থেমে গেল। ডাক্তারের সব চেষ্টা ব্যর্থ হল। যখন আমরা বাবার নিথর দেহ বাড়িতে আনলাম, মায়ের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। আমি উঠোনের একটা থামের পেছনে দাঁড়িয়েছিলাম, আর ঠিক সেই সময় আমি সেই দৃশ্যটা দেখলাম যা আমাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। কাকা কেশবের পেছনের গলিতে কোনো একজনকে টাকা দিচ্ছিলেন, আর তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল। সেই মুহূর্তেই আমার মনে হল আমার সুখের সূর্য চিরকালের জন্য ডুবে গেল। বাবার চলে যাওয়ার পর বাড়িটা যেন শোকে ভরে গেল। কিন্তু সেই শোকেও দুই ধরনের লোক ছিল। আমরা, যারা সত্যি ভেঙে পড়েছিলাম, আর অন্যরা, যারা হয়তো এই দিনটারই অপেক্ষা করছিল। মা সাদা চাদর মুড়ি দিয়ে এক কোণে চুপ করে বসেছিলেন। তার চোখে জল শুকিয়ে গিয়েছিল, অথবা হয়তো কাকিমার ক্রমাগত কটাক্ষ তাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। কাকিমা সঙ্গীতা অতিথিদের সামনে খুব কাঁদছিলেন। হায়, আমার সঞ্জয় দাদা, ঘরের প্রদীপ নিভে গেল। কিন্তু যেই রান্নাঘরে যেতেন, তার আসল চেহারা সামনে আসত। এই মেয়ে সুহানা, অতিথিদের দেখ আর তোর মাকে বল আর কতক্ষণ এইভাবে পড়ে থাকবে, বাড়ির কাজ কে করবে। ১২ বছর বয়সে বাবার দুঃখে ভাঙা আমি চোখে জল নিয়ে বাসন তুলতে লাগলাম। সেই দিনের পর দোকান আর বাড়ি দুটোরই পুরো নিয়ন্ত্রণ কাকা কেশবের হাতে চলে গেল। আর তিনি এখন আর সেই কাকা ছিলেন না, শুধু সঙ্গীতার স্বামী হয়ে গেলেন। বাবার দোকান থেকে আসা সব টাকা কাকিমার কাছে যেত।
মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। টাকার অভাবে তার ঠিকমতো চিকিৎসাও হল না। তিনি প্রায়শই আমাকে চিনতেও পারতেন না। ওদিকে নিশা আর সোনিয়া দামি স্কুলে পড়ত, ভালো জামাকাপড় পরত, আর আমাকে দেখে হাসত। আরে দেখতো, অফিসার হতে চলেছিল, এখন আমাদের বাসন মাজবে। আমি সব চুপচাপ সহ্য করতাম। একদিন মা সাহস করে কাকিমাকে বললেন, সঙ্গীতা, আমার শরীর খুব খারাপ, ডাক্তার দেখাতে হবে, একটু টাকা দরকার। কাকিমা হেসে বললেন, কোন টাকা? আমার কাছে কি কোনো গুপ্তধন পড়ে আছে? সরকারি হাসপাতালে যাও, আমাকে আমার বাচ্চাদের ফিস দিতে হবে। আমি বললাম, কাকিমা, মা সত্যিই অসুস্থ। কাকিমা বিরক্ত হয়ে বললেন, আরে এসে গেছে নিজের মায়ের উকিল। শোন, কাল থেকে স্কুলে যাওয়ার দরকার নেই, অনেক পড়া হয়েছে। আমি চমকে গেলাম, কিন্তু কাকিমা, বাবা চাইতেন আমি অফিসার হই। কাকিমা একদম ঠান্ডা গলায় বললেন, বাবা চলে গেছেন, এখন এই বাড়িতে আমার হুকুম চলবে। আমি কাঁদতে কাঁদতে কাকার কাছে গেলাম। কাকা, কাকিমা মাকে টাকা দিচ্ছেন না, তিনি আমাকে স্কুলেও যেতে দিচ্ছেন না। কাকা আমার দিকে তাকালেন। এই মুহূর্তের জন্য মনে হল যেন তিনি লজ্জা পেয়েছেন, কিন্তু তারপর সে ভাবটা চলে গেল। তিনি কঠোরভাবে বললেন, বেটা, তোর কাকিমা ঠিক বলছে, এখন বাড়ির অবস্থা আগের মতো নেই। আমি আস্তে করে বললাম, কিন্তু কাকা, এই দোকানটা তো বাবারও ছিল, আমাদেরও অধিকার আছে। কাকা থামিয়ে দিয়ে বললেন, বাবার আর কিছু নেই, যা আছে সেটা আমার, তোরা আমার ভরসায় আছিস, যা নিজের কাজ কর। সেই দিনই সেই কাকা আমার জন্য মরে গিয়েছিল। চিকিৎসার অভাবে মায়ের অবস্থা আরও খারাপ হতে লাগল। মানসিক অসুস্থতা তাকে ঘিরে ধরল। তিনি অনেক সময় আমাকে চিনতেও পারতেন না। আমি রোজ তার পাশে বসে তাকে বাবার কথা শোনাতাম, নিজের স্কুলের কথা মনে করতাম, এই আশায় যে হয়তো আমার মা ঠিক হয়ে যাবেন। তারপর এক রাতে মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। সুহানা, তার কষ্ট করে বেরোনো আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ মা। আমি তার ঠান্ডা হয়ে আসা হাত আমার হাতে ধরে নিলাম। কথা দে, তুই পড়বি, আমার স্বপ্ন পূরণ করবি। মা, আপনি চিন্তা করবেন না, আমি পড়ব, আমি অফিসার হব, আপনি শুধু ঠিক হয়ে যান। আমি কেঁদে কেঁদে অস্থির হয়েছিলাম। তিনি আস্তে করে বললেন, আমার সময় হয়ে গেছে, আমাকে বাবা ডাকছেন। মা, মা! আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু তিনি আমার হাতের তালু থেকে পিছলে গেলেন। মাত্র কয়েক মাসের মধ্যে মাও সেই অসুস্থতার কারণে চলে গেলেন। বাবা মা দুজনে চলে যাওয়ার পর আমার জন্য দুনিয়াটা যেন শেষ হয়ে গিয়েছিল। এখন আমি ১৩ বছর বয়সে এই বাড়িতে একেবারে একা। ওঠো, ও অলক্ষী! সঙ্গীতা কাকিমার কঠোর চিৎকার আমার কানে এলো। দুপুর হতে চলল, আর তোর ঘুমই পুরো হচ্ছে না? মা চলে গেছেন সবে কয়েকদিন হয়েছে, মন এখনও এটা মানতে রাজি ছিল না যে তিনি আর নেই। কাকিমা! সঙ্গীতা কাকিমা ঝাড়ুটা আমার দিকে ছুঁড়ে মেরে বললেন, চলো ওঠ, পরিষ্কার কর, পুরো বাড়ি নোংরা পড়ে আছে। নবাবজাদি হয়ে বসে থাকবে তো খাওয়াবে কে? আমার বাবার টাকা নেই যে তোর পেছনে উড়াবো। আমি চোখ মুছতে মুছতে উঠলাম। সেই বাড়ির উঠোনে, যেখানে কোনোদিন বাবার কাঁধে চড়ে হাসতাম, আজ আমি ঝাঁটা দিচ্ছিলাম। নিশা আর সোনিয়া নাস্তা করতে করতে হাসছিল। মাম্মা, আজ স্কুলে পার্টি আছে, আমাদের নতুন জুতো আর নতুন ব্যাগ চাই। হ্যাঁ হ্যাঁ, আমার পুতুল। সঙ্গীতা কাকিমার বলার ধরন একেবারে বদলে গেল। তোর বাবাকে টাকা আনতে বলেছি, আমার মেয়েরা সবচেয়ে সুন্দর দেখতে হওয়া উচিত। আমি সাহস করে আস্তে করে বললাম, কাকিমা, আমার স্কুল। তিনি আমাকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো বিরাট ভুল করেছি। কোন স্কুল? বন্ধ কর এই নাটক, অনেক পড়া হয়েছে তোর, এখন বাড়ির কাজ কর। না কাকিমা, আমি কেঁদে উঠলাম, বাবা চাইতেন আমি অফিসার হই, প্লিজ আমাকে স্কুলে যেতে দাও। তোর বাবা থাকলে তো নিজেই তোকে অফিসার বানাতেন। তিনি রাগে বললেন, এখন তুই এই বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে কখনো স্কুলে যায় না? ঠিক সেই সময় পাড়া থেকে বন্দনা মাসি এলেন। আরে সঙ্গীতা, বাচ্চাটা কেন কাঁদছে? মা বাবা চলে গেছে বলে কি বাচ্চাটার উপর অত্যাচার করবে? সঙ্গীতা কাকিমার সঙ্গে সঙ্গে স্বভাব বদলে আমাকে জড়িয়ে ধরে বললেন, আরে না বোন, এ শুধু ওর মা বাবার কথা মনে করেছে, আমি তো একে স্কুলের জন্য তৈরি হতে বলছিলাম। বন্দনা মাসি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখলি, তোর কাকিমা তোকে কত ভালোবাসে, তোকে ওর মেয়েদের সঙ্গে ভালো স্কুলে পাঠাবে। কাকিমা এখন ফেঁসে গিয়েছিলেন। হ্যাঁ বোন, কেন নয়, এও তো আমার মেয়েদের মতোই। সুহানা, যা বেটা, তৈরি হ। বন্দনা মাসি চলে যেতেই সঙ্গীতা কাকিমা আমাকে জোরে ধাক্কা দিলেন। নাটকবাজ, লোকের সামনে আমাকে খারাপ দেখাস। ঠিক আছে, যাবি তুই স্কুলে, কিন্তু সরকারি স্কুলে। তোর শখের জন্য আমার কাছে টাকা নেই। ঠিক আছে কাকিমা। আমি চোখ মুছলাম। আর শোন, তিনি আঙ্গুলটা আমার মুখের কাছে নিয়ে এলেন।
স্কুল থেকে এসে পুরো বাড়ি তুই পরিষ্কার করবি, একটুও অভিযোগ এলে তোর পা ভেঙে দেব। তার মেয়েরা নিশা আর সোনিয়া শহরের সবচেয়ে দামি স্কুলে ভ্যানে করে যেত, আর আমি সরকারি স্কুলে হেঁটে যেতাম। কিন্তু সেই বাড়িতে আমার থাকা কাজের মেয়ের থেকেও খারাপ ছিল। যেই আমি স্কুল থেকে ফিরতাম, সুহানা আমার জুতো পালিশ করো, সুহানা আমার ইউনিফর্ম ইস্ত্রি করো, আমার নোটস পুরো করো, আর সবার উপরে সঙ্গীতা কাকিমার ধমক আসত, চাল প্রথমে বাসন মাজ, তারপর রান্না কর, তারপর পরিষ্কার কর। আমি সকাল থেকে রাত পর্যন্ত মেশিনের মতো কাজ করতাম। তার মেয়েদের পুরনো ফাটা জামাকাপড়ই আমার ভাগে আসত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো আমি স্টোররুমের কোণে বসে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়তাম। তারপর বই খুলতাম, বাবার আওয়াজ প্রতিধ্বনিত হতো, আমার সুহানা অফিসার হবে। এক রাতে যখন আমি পড়ছিলাম, কেশব কাকা টলটে টলটে ঘরে এলেন। হয়তো নেশায় ছিলেন। তিনি অনেকক্ষণ ভরে আমাকে দেখলেন। পড়ছিস? হ্যাঁ কাকা, আমি ভয়ে ভয়ে বললাম। অফিসার হবি? তিনি হাসলেন, এক তিক্ত হাসি, যেমন তোর বাবা চাইতো। তারপর বিড়বিড় করতে লাগলেন, সব বরবাদ করে দিল সঞ্জয়, সব বরবাদ। ওর তো যাওয়াই ছিল, রাস্তার কাঁটা ছিল। আমি ঘাবড়ে গিয়ে বলে উঠলাম, কি বলতে চাইছেন কাকা? তিনি চমকে গেলেন, কিছু না, শুয়ে পড় আর বই বন্ধ করে দে। তোর কাকিমা দেখলে তোকে মাটিতে ফেলে দেবে। তার কথা আমার বুকে তীরের মতো বিঁধল। ওর তো যাওয়াই ছিল, এই লাইনটা বারবার আমার মাথায় ঘুরতে লাগলো। সেই রাতে বাবার মৃত্যুর সময় কেশব কাকাকে কাউকে টাকা দিতে দেখেছিলাম। সেই দৃশ্যটা আবার চোখের সামনে এলো। বাবার মৃত্যু কি কোনো দুর্ঘটনা ছিল না? কাকা কি কিছু জানতেন? না না, আমি নিজেকেই বোঝালাম, তিনি আমার বাবার ভাই ছিলেন, এমন কিভাবে করতে পারেন? আমি মনের ভয় আমার বইয়ের মধ্যে চেপে রাখলাম। আমি বেঁচেছিলাম শুধু বাবার স্বপ্নের কারণে। সঙ্গীতা কাকিমা সরকারি স্কুলে ভর্তি তো করিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি চাইতেন যে আমি পড়াই ছেড়ে দিই। খুব নাজুক হাত হয়েছে ম্যাডামের, এসে এই বাসনগুলো মাজ, তিনি রোজ কটাক্ষ করতেন। ওদিকে নিশা আর সোনিয়া যখন কলেজে গেল, তখন আমাকে আরও জ্বালাতন করত। সুহানা, জানিস আজ আমরা ক্যাফেতে কত মজা করেছি, আর তুই তুই তো সেই সরকারি স্কুল থেকে ফিরছিস। আমি চুপ থাকতাম। আমার জবাব শুধু আমার রেজাল্ট ছিল। আমি প্রত্যেক বছর টপ করতাম। একদিন আমি টপ করে বাড়ি এলাম, রেজাল্ট কার্ড সঙ্গীতা কাকিমাকে দেখালাম। তিনি এমনভাবে দেখলেন যেন ওটা কোনো বেকার জিনিস। তো কি করব, নাচবো? এত নম্বর পেয়ে কি তুই কালেক্টর হয়ে যাবি? তখনই সোনিয়া তার রিপোর্ট কার্ড নিয়ে এলো। মামলা, আমি পাশ করেছি। আরে আমার জান! কাকিমা তাকে জড়িয়ে ধরলেন। কেশব, আমার মেয়ে পাশ করেছে, আজ মিষ্টি বিতরণ করব। কেশব কাকাও তাকে আদর করলেন। আর আমি, যে টপ করেছিলাম, হাতে রিপোর্ট কার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু কেউ দেখলও না। আমি স্টোর রুমে গিয়ে বসে পড়লাম, বাবার ছবি বুকে চেপে ধরলাম। বাবা, আমি টপ করেছি, কিন্তু কেউ খুশি নয়। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম, আমি থামব না। মা বাবা চলে যাবার জন্য কিছু সময়ের জন্য পড়াশোনায় প্রভাব পড়েছিল, কিন্তু তারপর বুঝতে পারলাম যে আমি যদি না পড়ি তাহলে আমার বাবার স্বপ্ন কিভাবে পূরণ করব। সময় পেরিয়ে গেল। আমি ইন্টারমিডিয়েটেও পুরো জেলায় টপ করলাম। সঙ্গীতা কাকিমা এই খবরটাও লোকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পাড়ার লোক আর স্কুলের শিক্ষকদের কারণে তাকে চুপ থাকতে হলো। কিছুদিন পর নিশার ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হলো, আর সে বাড়িতেই থাকতে লাগলো। আমিও কোনো মতে কলেজে ভর্তি হলাম। একদিন আমি কলেজ থেকে ফিরে এলাম তো সঙ্গীতা কাকিমা উঠোনে আমার অপেক্ষা করছিলেন। এসে গেল পড়াকু, তার বলার ধরন তেতো ছিল। হ্যাঁ কাকিমা, আমি ভয়ে ভয়ে বললাম, বাস, অনেক হয়েছে পড়াশোনা, কাল থেকে কলেজে যাওয়ার দরকার নেই। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি কাকিমা, আমার পরীক্ষা শুরু হতে চলেছে, এটা গ্র্যাজুয়েশনের শেষ বছর। তো আমি কি করব? রেগে গিয়ে তিনি বললেন, নিশা ইউনিভার্সিটি পড়ে বাড়িতে বসে আছে, তো তুই তার চেয়ে বেশি পড়ে কি করবি? কাজ তো বাড়িরই করতে হবে, তাই না তোকে? কাকিমা প্লিজ পড়তে দাও। আমি তার পায়ে পড়ে গেলাম। আমি সব কাজ করব, কোনো অভিযোগ থাকবে না, শুধু আমাকে পড়তে দাও। না, মানে না। তিনি আমাকে ধাক্কা দিয়ে বললেন, তাছাড়া বুদ্ধি কম তোর, খুব কষ্টে পাশ করিস, চল ওঠ, আমার 2 মেয়ের জামাকাপড় ইস্ত্রি কর। সঙ্গীতা কাকিমা এটা জানতেন না যে আমি সবসময় ক্লাসে টপ করতাম, আর তার মেয়েরা তো দামি কোচিং করার পরেও কষ্টে পাশ করত। আমি মেঝেতে বসে কাঁদতে লাগলাম। প্রথমবার মনে হলো যে হয়তো আমি হেরে গেলাম। সঙ্গীতা কাকিমার সেই বাক্যটা, কাল থেকে কলেজে যাওয়ার দরকার নেই, আমার বুকে আঘাতের মতো লেগেছিল। আমি কয়েক ঘন্টা সেই মেঝেতে বসে রইলাম যেখানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এটা আমার শেষ বছর ছিল। আমার বাবার স্বপ্ন আমার চোখের সামনে ভেঙে যাচ্ছিল। দেখলি? সোনিয়া নিশার দিকে ব্যঙ্গ করে বলল। মাম্মি, অবশেষে এই অলক্ষীর পড়া বন্ধ করিয়েই দিল। বড় অফিসার হতে চলেছিল। নিশা নিজের নখ দেখতে দেখতে বলল, ভালো হয়েছে, এখন বাড়ির কাজে মনোযোগ দেবে।
তাছাড়া কাজের মেয়েদের এত পড়া শোভা দেয় না। তাদের কথা আমার বুকের তীরের মতো বিঁধছিল। আমি চোখ মুছে নিলাম আর সিদ্ধান্ত নিলাম, আমি হার মানব না। পরের দিন আমি সঙ্গীতা কাকিমাকে বললাম যে বাজার থেকে জিনিস আনতে হবে। আমি দৌড়ে আমার কলেজের বন্ধু সীমার বাড়িতে গেলাম। সীমা আমাকে দেখে অবাক হয়ে গেল। সুহানা, তুই কলেজে আসছিস না কেন? সব ঠিক আছে তো? আমি চৌকাঠেই হাউমাউ করে কেঁদে উঠলাম। সীমা, সব শেষ হয়ে গেল। সঙ্গীতা কাকিমা আমার পড়া বন্ধ করে দিয়েছেন। কি, পাগল হয়ে গেলি নাকি? সীমা আমাকে ভেতরে টেনে নিল। এটা কিভাবে বন্ধ করাতে পারে? এটা তোর শেষ বছর, তুই গত বছরও টপ করেছিলি। আমি কি করব সীমা, আমি ওই বাড়িতে বন্দি। বন্দি? সীমা রেগে বলল, তুই প্রাইভেট পরীক্ষা দিবি। আমার চোখে আশা ঝলকে উঠল। প্রাইভেট? কিন্তু আমার কাছে বই নেই, কাকিমা ঘর থেকে বেরোতে দেন না। বই আমি দেব, সীমা বলল। সেই নিজের পুরানো বইগুলো বের করে আমাকে দিল। ফর্মও আমি জমা করে দেব, তুই শুধু পড়তে থাক। তোর বাবার স্বপ্ন এভাবে ভেঙে যেতে দিবি না। আমি বইগুলো আমার ব্যাগে জিনিসের নিচে লুকিয়ে বাড়িতে ফিরে এলাম। সেই বইগুলো আমার জন্য শুধু বই ছিল না, আমার পুরো জীবন ছিল। আমি সেগুলো স্টোর রুমে আমার বিছানার জায়গায় পুরনো কাঁথার নিচে লুকিয়ে রাখলাম। আমার নতুন রুটিন শুরু হলো। সারাদিন সঙ্গীতা কাকিমা, নিশা আর সোনিয়ার হুকুম পালন করা, বাসন, জামাকাপড় ঝাঁটা, মোছা, রান্না। আর রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে যেত, আমি টর্চের হালকা আলোয় পড়তে থাকতাম। কাজ করতে করতে হাত শক্ত হয়ে গিয়েছিল, ঘুম পুরো না হওয়ায় চোখ ফোলা থাকত। একদিন সঙ্গীতা কাকিমা আমাকে কটমট করে দেখে বললেন, আজকাল খুব ক্লান্ত ক্লান্ত লাগছে, কোথাও কোনো চক্কর চলছে নাকি? আমি ভয় পেয়ে গেলাম। না না কাকিমা, কাজ খুব বেশি হয়। কাজ তো হবেই, কাজ করার জন্যই তো তোকে রাখা হয়েছে। কিন্তু এক রাতে আমি ধরা পড়ে গেলাম। আমি ফিজিক্সের সূত্র মুখস্থ করছিলাম যে হঠাৎ স্টোররুমের দরজা খুলল। সামনে সঙ্গীতা কাকিমা দাঁড়িয়েছিলেন, তার চোখে আগুন ছিল। এটা কি হচ্ছে? আমি বইগুলো লুকানোর চেষ্টা করলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তাহলে এটা চলছিল আমার পেছনে, আমার চোখে ধুলো দিচ্ছিলি? তিনি আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বইগুলো ছিনিয়ে মেঝেতে ফেলে দিলেন আর আমার চুল ধরে উঠোনে টেনে আনলেন। অফিসার হবি? এখন দেখাচ্ছি। কাকিমা, ভগবানের জন্য পড়তে দিন। না, আজ আমি তোর পড়াশোনার ভূত বের করেই ছাড়ব। তিনি দেশলাই তুললেন। না কাকিমা! আমার চিৎকার শুনে কেশব কাকা বাইরে এলেন। তিনি দাঁড়িয়ে রইলেন, কিছু না বলে, যেন সবকিছু শুধু একটা তামাশা। কাকা, প্লিজ, আমার বাবার স্বপ্ন, কিছু বলুন। কিন্তু তিনি চোখ নামিয়ে নিলেন, যেমন সবসময় চুপ। সঙ্গীতা কাকিমা বইগুলো জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু সেই আগুন আমার ভেতরের জিদকে আরও বাড়িয়ে দিল। আমি সীমার সাহায্যে লুকিয়ে পরীক্ষাও দিলাম। আমি জানতাম সঙ্গীতা কাকিমা আমাকে আর এগোতে দেবেন না, তাই আমি বাড়িতেই পরের প্রস্তুতির জন্য শুরু করে দিলাম। সেই সময় নিশার পড়াশোনা শেষ হলো, আর এখন সঙ্গীতা কাকিমা তার সম্পর্কের চিন্তা করতে লাগলেন। নিশা, কাল যে ছেলের বাড়ির লোক আসছে, ভালোভাবে তৈরি হয়ে যাস, ছেলে ব্যবসা করে। নিশা আয়নায় মেকআপ করতে করতে মুখ বেঁকাল। মাম্মি প্লিজ, ব্যবসায়ী? আমি কোনো সাধারণ ব্যবসায়ীকে বিয়ে করব? আমার লেভেল কেন নামাচ্ছ? তো কি হয়েছে? সঙ্গীতা কাকিমা রেগে গেলেন। রোজ রোজ সম্বন্ধ আসে না, তোর বয়স পেরিয়ে যাচ্ছে। সময় এলে এমন রাজকুমার আসবে যে সবাই দেখবে। নিশা অহংকার নিয়ে বলল, দেখবি, ওর বিয়ে কোনো মজুরের সঙ্গেই হবে, আর আমি তো রাজ করব মহলে। কিন্তু আমি কখনো আমার সৌন্দর্যের গর্ব করিনি, না আমার বুদ্ধির। আমার একটাই লক্ষ্য ছিল, সফলতা। আমি ভাবতাম যে এই সৌন্দর্য, টাকা, ধন সম্পদ সব আজ একজনের কাছে তো কাল অন্য কারোর কাছে। জীবনের সবচেয়ে জরুরি হল মানুষের পরিশ্রম আর সাহস। তাই আমার সঙ্গে যাই অত্যাচার হতো আমি চুপচাপ সহ্য করে যেতাম, শুধু ভগবানের উপর ভরসা করে। তারপর একদিন সেই সম্বন্ধ এসেই গেল, যার জন্য নিশা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমি উঠোনে জামা কাপড় ধুচ্ছিলাম যে একটা ঝলমলে বড় গাড়ি আমাদের দরজায় এসে থামল। কাকিমা দৌড়ে বাইরে গেলেন। কে বোন? গাড়ি থেকে রাশভারী চেহারার এক মহিলা নামলেন। আমি আদিত্যের মা। জানালা দিয়ে উকি মারা নিশা এটা শুনে লজ্জা পেয়ে ছুটে গেল। কাকিমা হতবাক হয়ে গেলেন। আরে, আদিত্য! কোন আদিত্য? মহিলা হাসলেন। আরে, সেই আদিত্য যার সঙ্গে আপনার মেয়ে নিশা কলেজে মেলামেশা করত। কাকিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার মেয়ে? চিন্তা করবেন না, আদিত্যের মা হেসে উঠলেন।
আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর সুখবর হলো যে সে প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করেছে। সে এখন ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার? কাকিমা তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে তাদের ভেতরে নিয়ে এলেন। আমি তাড়াতাড়ি এক গ্লাস জল দিলাম। এ কে? আদিত্যের মা আমাকে ওপর থেকে নিচে দেখে জিজ্ঞেস করলেন। কাকিমা তাড়াতাড়ি বললেন, আরে এ এ আমাদের এখানে কাজ করে, অনাথ, তাই রেখে দিয়েছি। আরে সোহানা, তুই ভেতরে যা। আমি চুপচাপ ভেতরে চলে গেলাম। কিছুক্ষণ পর কাকিমার আনন্দের চিৎকার শোনা গেল। সম্বন্ধ পাকা হয়ে গিয়েছিল। কাকিমার সঙ্গে সঙ্গে পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করলেন। আমার নিশার সম্বন্ধ ডেপুটি কমিশনারের সঙ্গে ঠিক হয়েছে। আমার জামাই ডিসি সাহেব হবে। পুরো পাড়ায় এই কথাই ঘুরছিল। রাতে উৎসব শেষ হওয়ার পর আমি কেশব কাকাকে ফোনে ঘাবড়ে যেতে শুনলাম। তুমি বুঝতে পারছো না, ওরা ফিরে এসেছে। যদি আদিত্য পুরনো ফাইলগুলো খোলে, যদি ওরা সঞ্জয় দাদার মামলার সামান্য সূত্র পায়, তাহলে আমরা কোথাও কার থাকব না। ও ডিসি, সব বের করতে পারে। আমার হাত কাঁপতে লাগল। সঞ্জয় দাদার মামলা? কেশব কাকা কি লুকাচ্ছিলেন? ওদিকে কাকিমা তো স্বপ্নেই ডুবেছিলেন। কেশবের বাগধান এমন হওয়া উচিত যে শহরে তোলপাড় হয়। অবশেষে আমার মেয়ে ডেপুটি কমিশনারের হতে চলেছে। কেশব কাকা, যিনি আগে থেকেই চিন্তিত ছিলেন, শুধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ সঙ্গীতা, যেমন তুমি বলবে। টাকার চিন্তা করো না, এখন টাকা নিজেই আমাদের পা স্পর্শ করবে। নিশার তো ভাব অন্য লেভেলে ছিল। তার ব্যবহার আমার প্রতি আরও খারাপ হয়ে গিয়েছিল। সুহানা, গিয়ে আমার নতুন জামাকাপড় ইস্ত্রি কর। আর হ্যাঁ, একটু সাবধানে, 5,000 টাকার স্যুট তোর মতো ফাটাছাড়া তো নয়। আমি চুপচাপ স্যুটটা তুলে নিলাম। বাগদান শহরের সবচেয়ে বড় আর দামি হলে রাখা হয়েছিল। কাকিমা চাইতেন যে আদিত্যের বাড়ির লোকেরা দেখে অবাক হয়ে যাক যে তার মেয়ের কত সম্মান। বাগধানের একদিন আগে আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কাকিমা, আমি বাগধানে কি পরব? কাকিমা এমনভাবে দেখলেন যেন আমি কোনো পাপ করেছি। তুইও যাবি? তারপর বললেন, হ্যাঁ, যেতে হবে, না হলে পাড়ার লোক কথা বলবে। তিনি পুরনো ট্রাঙ্ক থেকে নিশার পুরনো ছেঁড়া জামাকাপড় বের করে আমার দিকে ছুঁড়ে দিলেন। এটা পরে নিস, এটাই ঠিক আছে তোর জন্য। আমি জামাকাপড়গুলো দেখলাম, সব দিক থেকে ফাটা। আমার চোখ জলে ভরে এলো। কাকিমা, এগুলো তো... চুপ! তিনি বিরক্ত হলেন। এইটাই পড়তে হবে, আর কাউকে বলবি না যে তুই আমার জ্যাঠামশাইয়ের মেয়ে। সবাইকে এটাই বলবি যে তুই কাজের মেয়ে। আমি চুপ হয়ে গেলাম। আর কি বলতাম? আর শোন, আদিত্যের বাড়ির লোকের কাছে ঘেসবি না। কমবখত ফাটা জামাকাপড় পরেও এত সুন্দর লাগে যে মন চায় না তোকে সঙ্গে নিয়ে যাই, কিন্তু বাধ্যবাধকতা আছে। বাগধানের দিন আমি সেই ফাটা পুরনো জামাকাপড় পরে নিলাম। কাকিমা আমাকে সেই অবস্থাতেই সেই পুরনো জামাকাপড়ে হলে যাওয়ার গাড়ির সবচেয়ে পেছনের সিটে, যেখানে পা রাখার জায়গা থাকে, সেখানেই বসিয়ে দিলেন। যেই আমরা হলে ঢুকলাম, কাকিমা আর তার মেয়েরা তো অতিথিদের মধ্যে এমনভাবে মিশে গেলেন যেন খুব বড় বাড়ির লোক। আমি আমার ফাটা জামাকাপড়ে নিজেকে গুড়িয়ে নিয়ে সেই ঝলমলে জমজমাট হলে একটা মজাকের মতো লাগছিলাম। হলে উপস্থিত বেশিরভাগ লোকই আমাকে দেখে কাজের মেয়ে বলে মনে করছিল। আরে সঙ্গীতা, এক দূরসম্পর্কীয় আত্মীয় বললেন, কাজের মেয়েদেরও সঙ্গে নিয়ে আসছ? কাজ করার জন্য তো এখানের বেয়ারারা আছে, তাই না? কাকিমা ঘাড় উঁচু করে বললেন, আরে বোন, এ আমাদের পুরনো কাজের লোক, খুব বিশ্বস্ত। ওকে ছাড়া আমার মনই বাগে না। এটা শুনে আমার বুকটা যেন কেউ মুচড়ে দিল। কাকিমা এইসব এই কারণে বলছিলেন যাতে কোনো ভালো ছেলে বা ধনী বাড়ির মানুষ আমাকে দেখে পছন্দ না করে ফেলে। তার ভয় ছিল পাচ্ছে আমার ভাগ্য যেন তার মেয়েদের মতো না হয়ে যায়। তিনি চাইতেন আমার জীবন যেন এভাবেই চেপে পেছনে থেকে কেটে যায়। আমি আমার জামাকাপড় টেনে ঠিক করলাম। লোকের নজর এড়িয়ে পেছনে রাখা চেয়ারের শাড়ির কোণে গিয়ে বসলাম। কিন্তু চোখ যেন আমার পিছুই করছিল। তখনই আমার নজর স্টেজের দিকে গেল। সেখানে ডেপুটি কমিশনার আদিত্য বসেছিলেন নিশার সঙ্গে, কিন্তু তার চোখ যেন ভিড়ের মধ্যে কাউকে খুঁড়ছিল। আর তারপর হঠাৎ আমার চোখের সঙ্গে ধাক্কা খেল, আর থেমে গেল। তিনি ক্রমাগত আমাকেই দেখছিলেন। আমি ঘাবড়ে গিয়ে চোখ নামিয়ে নিলাম। আমার মনে শুধু এটাই আসলো, হয়তো ইনিও আমাকে কাজের মেয়েই মনে করছেন। শেষে আমাকে সেখানে সেই হিসেবেই আনা হয়েছিল। তার নজরেও আমি একজন কাজের মেয়ে ছিলাম। ঠিক সেই সময় কাকিমা জোরে বললেন, আরে বোন, দেখুন না, আমার নিশা কত চাঁদের মতো লাগছে। তিনি আদর করে নিশার মাথায় হাত বুলিয়ে তার হবু শাশুড়ি মানে আদিত্যের মাকে বাঁকালেন। দেখলেন বোন, একদম আপনার আদিত্যের জড়িতে। বাগধানের অনুষ্ঠান শেষ হচ্ছিল। কাকিমা তার মেয়েদের প্রশংসায় গল্পে গল্প জুড়ে দিচ্ছিলেন। খুব ভদ্র আমার নিশা, কলেজে তো সব সময় টপ করত। ওদিকে আদিত্যের চোখ ক্রমাগত আমার দিকেই ছিল। তার চোখে রাগ ছিল না অবাক হয়ে গিয়েছিলাম, আমি বুঝতেই পারছিলাম না। আমি আমার ফাটা ওড়না ঠিক করতে করতে নিজেকে আরও লুকাতে লাগলাম। নিশাও বুঝতে পারল যে আদিত্য অন্যদিকে তাকিয়ে হারিয়ে গেছেন।
আদিত্য, কোথায় হারিয়ে গেলেন আপনি? তিনি ন্যাকামি করে তার হাত ছুলেন। আদিত্য সঙ্গে সঙ্গে চমকে আমার দিক থেকে চোখ সরিয়ে বললেন, কোথাও না, শুধু এমনি। তার আওয়াজে সেই আনন্দ একেবারেই ছিল না যা বাগধানের ছেলের মধ্যে থাকে। যখন সবাই যেতে শুরু করল, তখন আদিত্যের মা, যিনি আগেও আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, কাকিমার কাছে এলেন। সঙ্গীতা বেনি, তোমার এই কাজের মেয়েটার নামটা বললে না? কাকিমা ঘাবড়ে গিয়ে বললেন, নাম? হ্যাঁ, এর নাম সুহানা। সুহানা, আদিত্যের মা পুনরাবৃত্তি করলেন। কাল ওকে আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন, কিছু কাজ আছে। কাকিমা সঙ্গে সঙ্গে বিরক্ত হলেন। আরে বোন, এই কি কাজ করবে আপনার এত বড় বাড়িতে? আদিত্যের মা তার কথা কেটে বললেন, আমার আর কাউকে লাগবে না, এই মেয়েটাকেই চাই আমার। সকাল 10টায় পাঠিয়ে দেবেন। কাকিমা বাধ্য হয়ে হেসে বললেন, ঠিক আছে বোন। বাড়ি ফেরার সময় গাড়িতে নিস্তব্ধতা ছিল। কাকিমার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। বাড়ি পৌঁছতেই তিনি ফেটে পড়লেন, অলক্ষী কোথাকার! কিছু তো জাদু করেছিস তুই। প্রথমে এই ছেলেটা তোকে দেখছিল, এখন ওর মা তোকে ডাকছে। নিশ্চয়ই তুই কোনো চাল চেলেছিস। না কাকিমা, আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিছু করিনি। চুপ থাক, কাল তুই কোথাও যাবি না। আমি বলে দেব যে তুই অসুস্থ। রাতে কাকিমার মেয়েদের বায়না আরও বেড়ে গেল। নিশা আমাকে তার ঘরে রাখল। এদিকে আয়, কাজের মেয়ে। আমি ভয়ে ভয়ে তার সামনে দাঁড়ালাম। সে তার হীরার বাগদানের আংটি দেখাতে দেখাতে বলল, দেখে নে আমার ভাগ্য। আর তুই নিজেকে খুব সুন্দর মনে করিস? দেখে নে নিজের যোগ্যতা। সনিয়া হেসে বলল, মজুরও হয়তো ওকে আপন করতে মানা করে দেবে। শেষে তো কাজের মেয়ে। দুজনের হাসি আমার বুকে তীরের মতো বিঁধল। আমি কাঁদতে কাঁদতে স্টোর রুমে চলে গেলাম। বাবার ছবি বুকে চেপে শুধু এতটুকু বললাম, বাবা, আপনার সুহানা খুব ক্লান্ত হয়ে গেছে। পরের দিন সকালে কাকিমা জাগিয়েই চিৎকার শুরু করে দিলেন, ওঠ, আজ তোর সেই হবু শাশুড়িকে কি জবাব দেব? সব তোর জন্যই হচ্ছে। তিনি রাগে টাকা ধরিয়ে দিলেন, যা, বাজার থেকে সবজি নিয়ে আয়, আজ তোর কাকার বন্ধুদের দাওয়াত আছে। আমি জানতাম যে কাকিমা আমাকে আদিত্যের বাড়িতে যেতে আটকাতে চাইছেন বলেই পাঠাচ্ছেন। আমি গলি থেকে বেরিয়ে মোড়ে পৌঁছছিলাম যে হঠাৎ গাড়ির জোরে আওয়াজ এলো। আমি কিছু বোঝার আগেই 3টি ঝলমলে কালো ল্যান্ড ক্রুজার গাড়ি আমার সামনে এসে থামল। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। আমার বুকটা যেন হঠাৎ গলায় এসে গেল। একটা বড় গাড়ি থেকে কালো স্যুট পরা 2জন নিরাপত্তা কর্মী দ্রুত নামলেন। তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে পিছনের সিটের দরজা খুললেন। সেই ব্যক্তি ডেপুটি কমিশনার আদিত্য গাড়ি থেকে বেরোলেন। কালো চশমায়, পুরোপুরি গম্ভীর চেহারার সঙ্গে তিনি কাল রাতের আদিত্য একেবারেই লাগছিলেন না, যিনি নিজের বাগদানে চুপ করে বসেছিলেন। এই মুহূর্তে তিনি পুরো অফিসার লাগছিলেন, এক প্রতাপশালী মানুষ। আমি তাকে দেখে থমকে গেলাম। আমার হাত থেকে সবজির ব্যাগ পড়ে গেল। কাল রাতে তার সেই চোখ, যা তিনি আমাকে দেখেছিলেন, আজও আমার মনে টাটকা ছিল। জানি না এখন তিনি কি করতে এসেছেন। আমি ঘাবড়ে গিয়ে পেছনে ঘুরে পালাতে চাইছিলাম যে তাঁর ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল, দাঁড়াও! তার আওয়াজে এত প্রতাপ ছিল যে আমার পা সেখানেই জমে গেল। তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন। আমি ভয়ে কাঁপছিলাম। সবজির ব্যাগ আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে গিয়েছিল। কাল তুমি অনুষ্ঠানে ছিলে, তাই না? আদিত্য চশমা না খুলে জিজ্ঞাসা করলেন। তার আওয়াজ একেবারে ফ্ল্যাট, কোনো ভাব ছিল না। হ্যাঁ, আমি হলেই ছিলাম, আমার কাকিমার সঙ্গে। নিশার বাগদান ছিল। আচ্ছা, ও তোমার কাকিমা ছিল? তার গলায় তেতো ভাব ছিল। তিনি তো বলছিলেন যে তুমি তাদের কাজের মেয়ে। এটা শুনে যেন বুকে চোট লাগল। আমি সাহস করে মাথা নিচু করে বললাম, না, আমি কাজের মেয়ে নই, আমি তাদের ভাইছি। আমার বাবা সঞ্জয় চলে যাওয়ার পর থেকে আমি তাদের কাছেই থাকি। আদিত্য সোজা জবাব দিলেন, আমি জানি। আমি চমকে তার দিকে তাকালাম। তিনি তখনই তার চশমা সরালেন। তার চোখ সরাসরি আমার চোখে ছিল, গভীর, গম্ভীর। আমি সব জানি সুহানা মালিক। আমার বুক আবার লাফিয়ে গলায় এসে গেল। তার পুরো নাম তিনি কিভাবে জানলেন? আমি দুঃখিত নিশা আর ওর বাড়ির লোকেদের চিন্তাভাবনার জন্য। তিনি শান্ত কিন্তু কড়া গলায় বললেন, আমি নিশাকে একটা ভালো মেয়ে মনে করতাম, কিন্তু তদন্তের পর জানতে পারলাম যে তোমার সঙ্গে ওর ব্যবহার একেবারেই ভুল ছিল। তদন্ত? কেমন তদন্ত? আমি তখনও ধাক্কায় ছিলাম। আপনি আপনি এখান থেকে যান প্লিজ। আমি ঘাবড়ে গিয়ে চারপাশে দেখতে লাগলাম। পুরো গলি নির্জন ছিল, তবু ভয় কম ছিল না। যদি কাকিমা আপনাকে আমার সঙ্গে দেখে নেন বা নিশা জানতে পারে, তাহলে তোরা আমাকে মেরেই ফেলবে। আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আদিত্যের চেয়ে বেশি আমার সঙ্গীতা কাকিমার রাগের ভয় ছিল। আদিত্য কিছুক্ষণ আমাকে দেখতে থাকলেন।
তার চোখে অল্প সময়ের জন্য দুঃখ ফুটে উঠল, কিন্তু তারপর তিনি আবার কঠোর হয়ে গেলেন। তোমাকে এখন আর কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই, তিনি বললেন। তুমি সবজি নিতে এসেছিলে? হ্যাঁ, যাও, সবজি নাও আর সোজা বাড়ি যাও। আমি তোমার পেছনে আসছি। না, আমি চিৎকার করে উঠলাম। ভগবানের জন্য এমন করবেন না। আপনি যদি বাড়ি আসেন তাহলে ওরা আমাকে জ্যাংতো ছাড়বে না। আপনি জানেন না ওরা কতটা কঠোর। সিদ্ধান্ত হয়ে গেছে সুহানা, এখন আর কেউ কিছু খারাপ করতে পারবে না। তিনি ঘুরলেন, গাড়িতে বসলেন, আর কালো গাড়িগুলো সেই দ্রুত গতিতেই ফিরে গেল। আমি গলির মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিলাম। কোনোমতে সবজিগুলো তুললাম আর বাড়ির দিকে ছুটলাম। মাথা অসাড় হয়ে গেছিল। তিনি বাড়ি আসছেন? কেন? কাকিমাকে কি বলবেন? আমি কাঁপতে কাঁপতে হাতে সবজি নিয়ে বাড়িতে ঢুকলাম তো সংগীতা কাকিমা উঠোনে দাঁড়িয়েছিলেন। এসে গেলি অলক্ষী, এত দেরি কোথায় করলি? পুরো পাড়া খুঁজে বেরিয়েছিস? কাকিমা, রাস্তায়? আমি পুরো কথাও বলতে পারিনি যে দরজায় জোরে ধাক্কা পড়ল। নিশা, যে আগে থেকেই সেজে তৈরি ছিল, আনন্দে চিৎকার করে উঠল। মাম্মা, মনে হয় আদিত্য এসেছেন। আমি বলেছিলাম না তিনি আজ আমাকে শপিংয়ের জন্য সারপ্রাইজ দেবে আসবে? কাকিমার মুখ ঝলমল করে উঠল। হায় আমার মেয়ে, যা দরজা খোল। নিশা দৌড়ে দরজার দিকে গেল। আমি সবজি রান্নাঘরে রেখে কোণে গিয়ে দাঁড়ালাম। যেই নিশা দরজা খুলল, তার আনন্দ সেখানেই থেমে গেল। সামনে আদিত্য, তার বাবা আর তার মা দাঁড়িয়েছিলেন। তিনজনের মুখই ভীষণ গম্ভীর। আসুন আসুন বোন, কাকিমা দৌড়ে এগিয়ে গেলেন। আসুন সম্বন্ধী সাহেব, আদিত্য বেটা, আপনি তো এসে আমাদের খুশি করে দিলেন। আদিত্যের মা ঠান্ডা গলায় বললেন, ভেতরে আসতে দেবেন নাকি বাইরেই দাঁড় করিয়ে রাখবেন সঙ্গীতাজি? সবাই ড্রয়িং রুমে বসে পড়লেন। আমি রান্নাঘরের দরজা থেকে উঁকি মারছিলাম। নিশা বেটা, সবার জন্য শরবত নিয়ে আয়। দরকার নেই, আদিত্যের আওয়াজ প্রতিধ্বনিত হল। আমরা এখানে শরবত খেতে আসিনি, আমরা এই বাগদান ভাঙতে এসেছি। ঘরটা একদম শান্ত হয়ে গেল। মানে কি বেটা? কাকিমা ঘাবড়ে গেলেন। আদিত্য কঠিন গলায় বললেন, সঙ্গীতাজি, আমরা এখানে সম্পর্ক জুড়তে এসেছিলাম, কিন্তু আমরা জানতাম না যে আপনারা সত্যিটা লুকাচ্ছেন। আমরা এই বাগদান ভাঙতে এসেছি। এই কথাগুলো যেন কেউ বোমার মতো ফেলে দিল। কি? নিশার চিৎকার বেরিয়ে গেল। আদিত্য, তুমি এমন কিভাবে বলতে পারো? কেন? আমার মেয়ের কি কমতি আছে? কাকিমা ছটফট করে বললেন, কমতি আপনার মেয়ের মধ্যে নয়, কমতি আপনার নিয়তে আর আপনার লালন পালনে আছে। তিনি আমার দিকে ইশারা করলেন। আমি রান্নাঘরের দরজায় ভয়ে জড়িয়ে সরে দাঁড়ালাম। আমি নিশার সঙ্গে নয়, সুহানার সঙ্গে বিয়ে করব। আমি হতবাক হয়ে গেলাম। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মাথা খারাপ হয়ে গেছে তোর? সঙ্গীতা কাকিমা চিৎকার করে উঠলেন। এ তো আমাদের কাজের মেয়ে, একটা অসহায় মেয়ে। মিথ্যে বলা বন্ধ করুন, আদিত্যের আওয়াজ গর্জে উঠল। এ কাজের মেয়ে নয়, এ আপনার স্বর্গীয় জ্যাঠামশাই সঞ্জয় মালিকের একমাত্র মেয়ে সুহানা মালিক, যার পুরো সম্পত্তির ওপর আপনারা ফুটতে পড়ছেন, আর একে কাজের মেয়ে বানিয়ে রেখেছেন। কেশব কাকু যিনি একটুক্ষণ চুপ করে বসেছিলেন, এই সব শুনে একেবারে ফ্যাকাশে হয়ে গেলেন। বেটা, তুমি একই কথা বলছো? কাকিমা নিজের মেয়ে নিশাকে দেখলেন, যে ধাক্কায় পাথরের মতো দাঁড়িয়েছিল। নিশা, তুই কিছু বল। নিশা কাঁদতে কাঁদতে আদিত্যের দিকে এগিয়ে গেল। তুমি এমন করতে পারো না, তুমি আমাকে ভালোবাসো। তুমি এই কাজের মেয়ের মতো মেয়ের জন্য আমাকে কিভাবে ছেড়ে দিতে পারো? বলো আদিত্য, তুমি এমন কিভাবে করতে পারো? ভালোবাসা? আমি তোমার ভালো ব্যবহারের কারণে তোমার প্রতি আকর্ষণ অনুভব করেছিলাম, যা পরে বুঝলাম যে শুধু লোকদেখানোই ছিল। তুমি সেই ভালোবাসার আসল হকদার কখনো ছিলে না। আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যার মন পরিষ্কার, আর সেটা হলো সুহানা। আমি এই বিয়ে হতে দেব না, কাকিমা চিৎকার করতে লাগলেন। আমি পাড়ায় কি মুখ দেখাবো? লোক কি বলবে? আদিত্যের বলার ধরন হঠাৎ বিপজ্জনক হয়ে গেল। কাকিমাজি, এখন আপনাকে শুধু নিজের মুখই নয়, আরও অনেক কিছু লুকাতে হবে। তিনি সরাসরি কেশব কাকুর দিকে তাকালেন, যিনি ঘামে ভিজে যাচ্ছিলেন। কোন ফাইল? কাকিমা ঘাবড়ে গিয়ে বললেন। আদিত্য তার দিকে এগিয়ে গেলেন আর বললেন, বিয়ে সুহানার সঙ্গেই হবে। যদি কেউ এটা আটকাতে চায় তাহলে আমি এমন কেস করব যেটা সারা জীবন মনে রাখবেন। এক অনাথ মেয়ের উপর অত্যাচার করার, তার সম্পত্তি আত্মসাৎ করার, আর কেশব কাকু, আপনার কিছু পুরনো মামলাও আছে যেগুলো আবার খুলতে আমার 1 মিনিটও লাগবে না। নিশা আমাকে এমন চোখে দেখছিল যেন আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। আদিত্য খুব ভালো করে জানতেন যে কাকিমার কেশব কাকু আমার সঙ্গে কেমন ব্যবহার করতেন। সেই জন্যই তিনি এই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে করতে চাইতেন, আর বেশিরভাগ আচার অনুষ্ঠানই তার বাড়িতেই করাতে চাইতেন। কিছুদিনের মধ্যে তার মা বাবার সম্পর্ক নিয়ে এলেন, আর আমাদের বিয়ে হয়ে গেল। কাকিমা যতই চেষ্টা করুক না কেন, এই বিয়ে আটকাতে পারল না। না, আমি এই বিয়ে মানি না। আদিত্য শুধু আমার। যেই পণ্ডিতজি আমাদের 7 পাক পুরো করালেন, নিশার চিৎকারে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। সে পাগলের মতো এদিক ওদিক দেখতে লাগল। সে টেবিলের উপর রাখা কাচের ভুলদানিটা তুলে পুরো জোরে দেয়ালে ছুঁড়ে মারল। নিশা, হুঁশে আয়! কেশব কাকু তাকে ধরার চেষ্টা করলেন, কিন্তু তার নিজের পা কাঁপছিল।
আদিত্যের হুমকি তার সব সাহস কেড়ে নিয়েছিল। আমি এই অলক্ষীকে ছাড়ব না। সে ঝাঁপিয়ে আমার দিকে এলো। এই সব বরবাদ করেছে, এই আমার আদিত্যকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আদিত্যর সঙ্গে সঙ্গে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। তার আওয়াজ প্রতিধ্বনিত হলো, আমার স্ত্রীর সম্পর্কে একটাও কথা নয়। যা হয়েছে সেটা তোমাদের বাড়ির কর্মের ফল। তো তুই এই কাজের মেয়ের জন্য আমার মেয়েকে ছেড়ে দিবি? কাকিমা চিৎকার করে বললেন, লোকে দেখো, এই অনাথ আমার ঘর শেষ করে দিয়েছে, আমার মেয়ের ভাগ্য খেয়ে নিয়েছে। আমি প্রথমবার খোলাখুলিভাবে তার চোখের দিকে তাকালাম আর বললাম, ভাগ্য কর্মের দ্বারা তৈরি হয় কাকিমা। আপনি যেটা আমার সঙ্গে করেছিলেন, আমি সেটা ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। চলো সুহানা। আদিত্য আমার হাত ধরলেন। এই বাড়িতে এখন তোমার সময় শেষ হয়ে গেছে। আমি শেষবারের মতো সেই বাড়িটাকে দেখলাম, যেখানে আমি বাবার ভালোবাসা পেয়েছিলাম, আর তারপর কাকিমার অত্যাচারও পেয়েছিলাম। আমি আদিত্যের সঙ্গে বাড়ি থেকে বাইরে চলে এলাম। পেছনে নিশা চিৎকার করতে করতে জিনিসপত্র ছুঁড়ছিল, কিন্তু এখন আমার আর কিছু যায় আসত না। আমার সঙ্গে এখন একজন শক্তিশালী মানুষ দাঁড়িয়েছিল, হয়তো আমার প্রার্থনার ফল। আদিত্যের বাড়ি আমার জন্য একটা নতুন দুনিয়া ছিল। তার মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা সুহানা, ক্ষমা করে দিও যে আমরা নিশার মতো মেয়েকে বউ করার কথা ভেবেছিলাম। ভাগ্যিস আদিত্য সময় মতো সব বুঝে গেল। রাতে আদিত্য আমার কাছে এলেন আর হেসে বললেন, সুহানা, তোমার বাবার স্বপ্ন মনে আছে তো? আমার চোখে জল এসে গেল। তোমাকে অফিসার হতে হবে। আদিত্য আমার হাত ধরলেন। এখন সেই স্বপ্ন আমারও। তিনি নিজেই আমাকে পড়ালেন, সাহস দিলেন, প্রতি পদক্ষেপে সঙ্গে দিলেন। আমি দিনরাত পরিশ্রম করলাম, পরীক্ষা দিলাম, আর ভগবান আমাকে সেই সম্মান দিলেন যা আমি কখনো কল্পনাও করিনি। আজ আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুহানা আদিত্য, আর আমার স্বামী আদিত্য ডেপুটি কমিশনার। একদিন অফিসে পিয়ন জানালো, ম্যাডাম, একজন সঙ্গীতা নামের মহিলা আপনার সঙ্গে দেখা করার জন্য জোর করছেন। বলছেন আপনি তার আত্মীয়। আমার বুক কেঁপে উঠল। ভেতরে পাঠান, আমি বললাম। সেই কাকিমা যিনি আগে আমাকে ধমকাতে শুরু করতেন, আজ আমার সামনে মাথায় ওড়না টেনে ফিকে কাপড়ে দাঁড়িয়েছিলেন। বসুন কাকিমা, আমি সম্মান করে বললাম। জল আনব? না বেটা। এখন তার মধ্যে সেই পুরনো ভাব ছিল না। আমি তো শুধু একটা আর্জি নিয়ে এসেছি। কেমন আর্জি? আমি জিজ্ঞাসা করলাম। কেশবের কাকা ঠিক আছেন? নিশা কেমন আছে? কাকিমার চোখে জল এসে গেল। কি বলবো বেটা, যখন থেকে তুমি গিয়েছ আমাদের তো দিনই ঘুরে গেছে। তোমার কাকার ব্যবসা শেষ হয়ে গেল, সব টাকা ডুবে গেল। আমি জানতাম যে আদিত্যের তদন্ত তাদের ভুল কাজ বন্ধ করে দিয়েছিল। খুব কষ্টে নিশার সম্বন্ধ ঠিক করেছি, কাকিমা কাঁদতে কাঁদতে বললেন। একটা ফ্যাক্টরিতে কাজ করা ছেলের সঙ্গে। ও যে এখানে এত জাঁক দেখাতো, ওখানে ওর ওপর খুব অত্যাচার হয়। ওর স্বামী ওকে জ্বালায়, ও শাশুড়ি কটাক্ষ করে। তোর মা আমাদের সঙ্গে মিথ্যা বলেছিল, তোমরা বড় বাড়ির লোক নাও। আমার বুকে একটা কষ্ট অনুভূত হল। কালু খুব কাঁদছিল। কাকিমা বললেন, বলছিল সুহানা দিদির সঙ্গে দেখা করো, ও বড় অফিসার, হয়তো আমার সাহায্য করবে। কাকিমা আমার সামনে হাত জোড় করতে লাগলেন। বেটা, আমার মেয়েকে বাঁচাও। আমি মানছি যে আমরা তোমার সঙ্গে খুব খারাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি সঙ্গে সঙ্গে তার হাত ধরে নিলাম। কাকিমা, হাত জোড় করবেন না, আমি আপনাকে কবেই ক্ষমা করে দিয়েছি। আপনি চিন্তা করবেন না, আমি আদিত্যকে বলছি, তিনি নিজেই নিশার স্বামীর সঙ্গে কথা বলবেন। সেই রাতে আমি আদিত্যের সঙ্গে কথা বললাম। আদিত্য, আমার নিশার জন্য খুব খারাপ লাগছে, আমি আস্তে করে বললাম। আদিত্য আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সুহানা, এই সব ওর কর্মের ফল। ও খুব অহংকার করেছিল। ওপরওয়ালা অহংকার কখনো সহ্য করে না। আমি আগে থেকেই উপরওয়ালার সিদ্ধান্তের উপর ভরসা করতাম। আমি জানতাম যে ভগবান আমার সঙ্গে কখনো ভুল করবেন না। যা হবে আমার ভালোর জন্যই হবে। আর সত্যি, আমার ধৈর্যের এমন পুরস্কার পেলাম যে জীবন পুরোপুরি বদলে গেল। আগে শুধু শুনতাম যে মানুষ নিজের কাজের ফল নিজেই পায়, কিন্তু এখন নিজের চোখে দেখেও নিলাম। তবু আমি তার জন্য খারাপ চাই না। আজও মন থেকে প্রার্থনা করি যে ভগবান তার জন্য ভালো করুক। কারণ আমি কখনো চাইনি যে আমার সঙ্গে যেমন অত্যাচার হয়েছে তা অন্য কারো সঙ্গে হোক। ধৈর্য আর সত্যের রাস্তা সহজ হয় না, খুব ক্লান্তি হয়, অনেক বাধা আসে। কিন্তু যখন গন্তব্য মেলে, তখন সব ক্লান্তি নিজে থেকেই দূর হয়ে যায়। ভগবান আমাকে এক অনাথ মেয়েকে এমন সম্মান দিলেন যে আজ সেই লোকেরাই, যারা কখনো আমার সঙ্গে অত্যাচার করত, আমার দরজায় দাঁড়িয়ে বিচার চাইছে। ওপরবালা সত্যিই সবচেয়ে বড় বিচারক।
তো বন্ধুরা, আপনাদের এই গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিন আর ভিডিওকে হাইও দিন। আর এমন আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।